সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি চিরায়ত তড়িৎ গতিবিদ্যা বা ক্লাসিক্যাল ইলেকট্রোডিনামিক্স। তো স্ট্যাটিক্স, ডিনামিক্স এ ধরনের শব্দ এটা বহুল পরিচিত শব্দ। আমরা জানি যে গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা বোঝানোর জন্য মূলত আমরা স্ট্যাটিক্স এবং ডিনামিক্স শব্দটা ব্যবহার করে থাকি। এইখানে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রো, অর্থাৎ তড়িৎ। তো তড়িৎ শব্দটা আমরা ব্যবহার করছি একটা কমন পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাকে মাথায় রাখতে হবে যে চার্জের স্টেবিলিটি বা স্থিরতা, স্থির চার্জের চারপাশে স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আর চার্জ যদি গতিশীল হয় তখন কিন্তু তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে একটি চার্জিত কণার গতিশীলতা এককভাবে কখনোই শুধুমাত্র তড়িৎ সত্তাকে সংজ্ঞায়িত করার জন্য নয়, কারণ এটা অবিচ্ছেদ্য, অবর্জনযোগ্য। সেটা হচ্ছে একটি চার্জ গতিশীল হলেই তার চারপাশে চৌম্বক প্রভাব কাজ করবে বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটা আমরা পড়েছি তাড়িত চৌম্বক আবেশ বা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া ধরনের চ্যাপ্টার আমরা নিচের ক্লাসগুলোতে পড়ে আসছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্সে অথবা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। পার্টিকুলারলি এই সাবজেক্টটার নাম তড়িৎ গতিবিদ্যা কেন? তার মানে এখানে আমরা গতিবিদ্যা বিষয়ক বিষয়াবলীকে ঠিক গতানুগতিক তড়িৎ প্রবাহের সমীকরণ বা গতানুগতিক চৌম্বক ধর্মের যে সমীকরণগুলো আমরা জানি, তার চেয়ে আর একটু অ্যাডভান্সড পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বিশ্লেষণ করব, যেখানে গতিবিদ্যার যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলো অবশ্যই কমপ্লাই করবে বা স্যাটিসফাই করবে এবং সেই পয়েন্ট গুলো এখানে আসবে। আর ইন জেনারেল মনে রাখতে হবে, গতিবিদ্যা শব্দটি ব্যবহৃত হয় বলের প্রভাব এবং তার প্রভাবে বস্তুর গতিশীলতা ইত্যাদি অ্যাসপেক্ট গুলো যখন থাকে তখন আমরা গতিবিদ্যা শব্দটা ব্যবহার করি। আর এখানে যদি ইলেকট্রো শব্দটা এসছে, তাহলে এখানে চার্জের একটা বিষয় রয়েছে। চার্জের বিষয় মানেই সেখানে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তাড়িত চৌম্বক ক্ষেত্র, সেই তাড়িত চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জের আচরণ অথবা তাড়িত চৌম্বক ক্ষেত্রের কম্বিনেশনে তাদের প্রবাহ কেমন হবে ইত্যাদি সকল প্রকার বিষয়াবলী এখানে চলে আসবে, যেটা আমরা শুধুমাত্র তড়িৎবিদ্যা বা শুধুমাত্র চৌম্বক বিদ্যার মধ্যে পড়ি নাই। ঠিক আছে? এটাকে অনেক সময় ইলেকট্রোডিনামিক্স না বলে আবার ইলেকট্রোম্যাগনেটিজম অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক রাইটার এভাবে লিখে থাকেন ইলেকট্রোম্যাগনেটিজম অথবা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। বুঝতে পেরেছো? বিভিন্ন ভাবে এর অ্যাসপেক্ট গুলো বা এর যে স্কোপ গুলো রয়েছে সিলেবাসের, সেগুলোকে উপস্থাপন করা যায়। এবার আসি, এই সাবজেক্টের সিলেবাস হচ্ছে 6টি চ্যাপ্টার রয়েছে এখানে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ধারণা, ইলেকট্রিক ফিল্ড একটা এবং স্কেলার পটেনশিয়াল নিয়ে প্রথম চ্যাপ্টারটা লেখা হয়েছে, যেটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর অংশের মধ্যে পড়ে, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে তড়িৎ ও চৌম্বক বিদ্যার মধ্যে স্থির তড়িৎ অংশে অনেক কিছু পড়ে এসছো। এখানে আমরা আর একটু অ্যাডভান্সড পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করব। তারপরে হচ্ছে তোমার এমনকি ডাইলেকট্রিকের যে কিছু প্রপার্টিস ছিল, সেটাও কিন্তু এই প্রথম চ্যাপ্টারের মধ্যে চলে আসবে। এরপরে আসছে এলিমেন্টস অফ ম্যাগনেটোস্ট্যাটিক্স, অর্থাৎ ম্যাগনেটিক পটেনশিয়াল, যেটা তোমরা হয়তো বা পড়েছো। এর মধ্যে তোমার কি বলে, ম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে পড়তে পারো, বায়োট-স্যাভার্ট ল, অ্যাম্পিয়ার্স ল, এগুলোর মধ্যে পড়ে থাকবে। তো ওটার প্রয়োগ, প্রথমে কনসেপ্ট, তারপরে তার প্রয়োগ এবং তার বিভিন্ন রকম চেহারা, গাণিতিক বিভিন্ন থিওরিতে কিভাবে সে আবির্ভূত হয় এবং কোন সিচুয়েশনে, কোথায়, কোন পরিস্থিতিতে কিভাবে তাকে আমরা দেখতে পাই অথবা দেখানো যায়, সেই পার্সপেক্টিভ গুলো নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টার হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে ক্লার্ক ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটা 1863 সালে উনি প্রস্তাব করেছিলেন রিগার্ডিং দ্য প্রপাগেশন অফ লাইট ওয়েভস, আলোর আহ, বা বিকিরণের যে ধর্ম, সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে যখন আলোর ওয়েভটাকে যখন দেখা গেল যে না, তাড়িত চুম্বক তরঙ্গ ঠিক আছে, তবে এটা আনলাইক হাইগেন্স প্রিন্সিপাল, এটা আসলে ইয়ে নয়, মানে এভরিওয়ে ফ্রন্ট ইজ এ সেকেন্ডারি সোর্স অফ লাইট, যেটা বলেছিলেন হাইগেন্স,
যেটা দিয়ে আমরা ইন্টারফারেন্স এবং ডিফ্লেকশন ব্যাখ্যা করতে পারি, কিন্তু আলোর আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে পোলারাইজেশন। এবং এই পোলারাইজেশন যখন প্রত্যক্ষ হলো বা প্রমাণিত হলো যে আসলে লঙ্গিচুডিনাল ওয়েভ বা লম্বিক তরঙ্গের পোলারাইজেশন হয় না, বাট আলোর যেহেতু পোলারাইজেশন হয়, সো ডেফিনেটলি আলো হচ্ছে একটি আর্ট তরঙ্গ। তাহলে কেমন ধরনের আর্ট তরঙ্গ হতে পারে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা আসলো, যে পিরিয়ডিক অ্যান্ড কম্বাইন্ড ভেরিয়েশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, পিরিয়ডিক ভেরিয়েশন, এবং দে স্টে অর দে what to say propagate perpendicular to each other, পরস্পরের সাথে সমকোণে তারা আগায়, এমন ভাবে যে তারা যে তলে আছে তার সাথে লম্ব দিক বরাবর তারা প্রসিড করে। এই শুরু হলো আরেকটা মানে দিক উন্মোচিত হলো। তবে মাথায় রাখতে হবে যে অল দোজ আর বেসড অন ক্লাসিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল থিওরি। আমরা কোয়ান্টাম বা মডার্ন থিওরি বলি হচ্ছে 1900 এর পর থেকে, দ্যাট মিনস বিংশ শতাব্দীর উষালগ্ন থেকে মডার্ন ফিজিক্সের যাত্রা শুরু হয়েছে ইন দ্য ওয়ে অফ দ্য ইনভেনশন অফ কোয়ান্টাম থিওরি। আমরা যদি আর একটু পিছন থেকে আসি তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট অনেক কিছুর দ্বার উন্মোচিত করেছিল, যাক আমরা এটা নিয়ে হয়তো কোয়ান্টাম মেকানিক্স এর বিশেষ করে থার্ড ইয়ারে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স শুরু করি তখন এটা বিস্তারিত আলোচনা করা হয়। এখন আমি ইন জেনারেল কিছু ইনফরমেশন তোমাদেরকে দিলাম। সো 1863-তে এই যে যুগান্তকারী আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বাই ক্লার্ক ম্যাক্সওয়েল, সেই ক্লার্ক ম্যাক্সওয়েল কিভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে কম্বাইন করে ওয়েভ ইকুয়েশন তৈরি করলেন, অথবা কিভাবে সেটা যৌক্তিকভাবে উপস্থাপন করা যায়, কিভাবে সেটাকে সলভ করা যায়, কোন পরিস্থিতিতে তার কি কি প্যারামিটার বা তার উপরে কি কি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে, তারপরে কোন ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে প্রসিড করতে গেলে সে কতটুকু পরিমাণ শোষিত হবে অথবা কতটুকু পরিমাণ প্রসিড করতে পারবে, তার অ্যাটেনুয়েশন কেমন হবে, এভরিথিং নিয়ে আলোচনা করব আমরা তৃতীয় অধ্যায়ে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন, সরি ভুল বলেছি, ওটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশনে আমরা এই পরের যে কথাগুলো বললাম সেটা আমরা আলোচনা করব, এবং দিস ইজ ভেরি ভেরি লং অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর রয়েছে ওয়েভ গাইডস, এটা মূলত কমিউনিকেশন, ইলেকট্রোম্যাগনেটিক কমিউনিকেশন যেটা হয় ওয়্যারলেস কমিউনিকেশন, এই ওয়্যারলেস কমিউনিকেশনের যে ক্ষেত্রে যে থিওরিগুলো কাজ করে, সিগন্যাল ট্রান্সফারিং এর জন্য, সিগন্যাল ট্রান্সমিশন রিসিপশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওয়েভ গাইড একটা ফ্যাক্টর, প্লাস কিভাবে ওয়েভ গাইড তৈরি হয়, এর বাইরেও অনেক প্রয়োগ রয়েছে এটা। ওয়েভ গাইড আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক্স, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে আমরা ইন জেনারেল ইলেকট্রোম্যাগনেটিজম বলে থাকি, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক্স। এটা উম, আরেকটা মানে ক্লাসিক্যাল ফিজিক্স এর মধ্যে, ক্লাসিক্যাল থিওরির মধ্যেই বেশ অ্যাডভান্সড একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি ফুল অ্যান্সার করতে হয়, প্রথম কথা হলো আমি আগেই বলেছি যে কোনো সাবজেক্টে আমরা প্রশ্ন সাজেশন করে ঝুঁকির মধ্যে থাকবো না। আর প্রশ্ন সাজেশন করলে যেটা হয় সেটা হচ্ছে লার্নিং এর যে ধারাবাহিকতা, শেখার যে ধারাবাহিকতা সেটা থাকে না। আমি প্রতি ক্লাসেই ইন্ট্রোডাক্টরি লেকচার এটা বলে থাকি, আর তাই গতানুগতিক ভাবেই বলছি, তোমরা যেন বারবার মাথায় এটা ঢুকিয়ে রাখো যে আমরা আহ আমরা কোনোভাবেই আমরা মানে সাজেশন বা কোনো কমার্শিয়াল সাজেশনের উপর আমরা ডিপেন্ড করব না। আর এটা খুব হাস্যকর একটা বিষয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার আগে প্রশ্নপত্র করবেন, মডারেশন করবেন, মডারেশন করার পরে এক সেট প্রশ্ন রেডি হবে। তাহলে একজন মানুষ কিভাবে আগে থেকে আমাকে বলে দিবে যে এই প্রশ্নগুলো এবার আসবে? এটা খুব হাস্যকর এবং অনৈতিকও বটে। এটা আমরা ওইভাবে চিন্তা করব না। আমরা হয়তো স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অনুযায়ী আমরা হয়তো লাকি চান্স রাখতে পারি, সেটা হচ্ছে আমার প্রপার এবং কনফিডেন্ট প্রিপারেশনের পরে আমি ঝুঁকিমুক্ত থাকার জন্য আর কিছু যে চ্যাপ্টারগুলো আমি বিস্তারিত পড়িনি আমি ওখান থেকে সিলেক্টিভ দু একটা পড়তে পারি, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু আমি পুরো বইটাই সাজেস্টিভ পড়বো, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা দুইটা পাঁচটা তিনটা প্রশ্ন ভাবে, এটা খুবই অশিক্ষিত লেখাপড়া। এটা আমি তোমাদের আগেও বলেছি যে আই ডোন্ট সাপোর্ট ইট, এবং ইট ডাজেন্ট কন্টেন এনি লজিক অ্যাকচুয়ালি, কারণ তুমি অনার্স লেভেল স্টুডেন্ট, তোমাকে অবশ্যই শিখতে হবে এবং পরীক্ষাতে ভালো করতে হবে। তো সেই মেথডটি আমরা ফলো করছি, ফলো করব। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায়
এই সাবজেক্ট থেকে প্রথম 4টি চ্যাপ্টার আমরা খুব বিস্তারিত পড়ব। আর পরের যে 2টি চ্যাপ্টার রয়েছে সেটা ইন ফিউচার, ইফ ইউ কন্টিনিউ স্টাডি ইন দিস ফিল্ড অর ফিল্ড রিলেটেড অ্যাডভান্সড ওয়ার্ক, তখন তোমার এই কনসেপ্ট গুলো বেশি কাজে আসবে। কিন্তু 1 থেকে 4 নম্বর পর্যন্ত ইন জেনারেল তোমাকে এটা শিখতেই হবে। অন্যদিকে 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত বিস্তারিত পড়লে পরীক্ষার হলে তুমি সম্পূর্ণ নিরাপদ। 6 থেকে 7টা প্রশ্ন, যেখানে 5টা অ্যান্সার করতে হবে কমন পাবে তুমি। এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো, এবার আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। আমার বক্তব্যটা কি সবাই ক্লিয়ার শুনতে পেয়েছো এতক্ষণ যা যা বললাম? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তোমাদের মানে এ পর্যন্ত আলোচনায় তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা একটু ডিসকাশনকে প্রসিড করি সামনের দিকে। প্রয়োজন হলে আমি বোর্ড ইউজ করব, তবে আজকে বোধহয় বোর্ড অতটা লাগবে না, যেহেতু প্রথম লেকচার এবং ইন্ট্রোডাক্টরি এবং কনসেপচুয়াল কিছু আইডিয়া আমরা শেয়ার করবো। দেখো, যেমনটি বলছিলাম যে প্রথম চ্যাপ্টারটা ছিল একটু স্ট্যাটিক্স এর ধারণাটাকে এখানে হাইলাইট করা হয়েছে, এবং স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো আলোচনা করা হয়েছে। প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? একটু আগে আমি বলেছি যে একটি চার্জ যদি স্টেবল বা স্ট্যাটিক থাকে তাহলে সে একটি স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে। আবার যখন চার্জ গতিশীল হয় তখন তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি। কিন্তু আমরা ওই দিকে এখন যাচ্ছি না, যেহেতু আমরা আলোচনা করছি, এই জায়গাটি আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্থির তড়িৎ। তার মানে তড়িৎ বলতে এখানে চার্জ প্রপার্টি বা ইলেকট্রিক প্রপার্টি অফ দ্য পার্টিকেল। আর ফিল্ড মানে তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার এই প্রভাব বিস্তার করবে তাকে আমরা বলছি ক্ষেত্র। তাহলে একটি তড়িৎ চার্জ বা একটি আধান তার চারপাশে যে অঞ্চলের মধ্যে তার বিস্তার, প্রভাব বিস্তার করতে পারে সেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। কিন্তু ইনফ্যাক্ট তুমি যদি চিন্তা করো, দেখো আহ, কতগুলো জিনিস খুব নিজে নিজেই এটা মানে বইয়ের মধ্যে কি পড়েছিলাম মনে পড়ছে না, কি লিখবো, এ ধরনের কনফিউশন তোমার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে তুমি নিজেই তো জানো যে তুমি কি লিখতে পারো কিরকম। ই ইজ ইকুয়াল টু কিউ বাই কে আর স্কোয়ার। কে মিনস, কে মানে আমরা জানি 1/4 পাই। তোমরা তোমরা কেউ ডিসপ্লেটা টাচ করো না প্লিজ, হ্যাঁ, ডিসপ্লেটা টাচ করলে ঝামেলা হয়ে যায়। এটা হচ্ছে ফর ফ্রি স্পেস, এটা। তাহলে কিউ বাই আর স্কোয়ার। এখন কিউ যদি কনস্ট্যান্ট হয়, এটা কনস্ট্যান্ট হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এখন এই যে আর স্কোয়ার তুমি বলছো, এটা তো একমাত্র কোনো কিছুর নিচে যদি ইনফিনিটি আসে, ওয়েন আর টেন্ডস টু ইনফিনিটি, ই টেন্ডস টু জিরো। তাহলে আমি যে বলছি একটি চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তৃত থাকে সেটা তড়িৎ ক্ষেত্র। সেক্ষেত্রে আমি গাণিতিক ভাবে কিন্তু স্পেসিফিক বলতে পারি না যে এতটুকু অঞ্চল বা এত কিলোমিটার বা এত মিটার পরে এই ফিল্ডের মান জিরো হয়ে যাবে, এটা আমি বলতে পারি না, আমি দাবি করতে পারি না। ক্লিয়ার? এই জন্য কৌশলগত ভাষা ব্যবহার করি আমরা, যে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তৃত থাকে। তবে আমরা এটাও বলবো যে তড়িৎ ক্ষেত্রকে ইন জেনারেল তড়িৎ ক্ষেত্রকে অসীম পর্যন্ত বিস্তৃত ধরে নেওয়া হয়। শুধু তড়িৎ ক্ষেত্র কেন, যে কোনো ক্ষেত্র তো, ম্যাগনেটিক ফিল্ড যদি হয় সেম, গ্রাভিটেশনাল ফিল্ড হলো সেম। অর্থাৎ সবাই তো ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। দিস ইজ দ্য ইনভার্স স্কোয়ার ল। সো ইনভার্স স্কোয়ার যদি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, দেন ইট উইল বি জিরো অনলি ওয়েন ডিস্টেন্স টেন্ডস টু বি ইনফিনিটি। সো ইজ দ্য থিংস ক্লিয়ার টু ইউ? কথাটা বুঝতে পেরেছো সবাই? সবার কাছে পরিষ্কার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। আর টেন্ডস টু ইনফিনিটি, ই টেন্ডস টু জিরো, এটা এটা বুঝতে পেরেছো? জিনিসটা টেন্ডস টু কেন বলছি? আসলে এটা এক্স্যাক্টলি কোথায় ইনফিনিটি হয়, এক্স্যাক্টলি কোথায় জিরো হয়, এটা কিন্তু আমরা বলতে পারি না।
যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বোঝাতে বা একটা পয়েন্ট বোঝাতে আমরা অনেক সময় বলি, ফর এক্সাম্পল, যে এটা অপ্রাসঙ্গিক নয়, কনসেপ্টটাকে, এই যে টেন্স টুর কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য বলছি। দেখো, তুমি যখন ডিফাইন করেছিলে ডিফারেন্সিয়েশন, দেখো তুমি একটা পয়েন্ট ধরেছিলে, তুমি আসলে এই পয়েন্টে ডিফারেন্সিয়েশন বের করতে চাচ্ছ, তখন কি করেছো, তুমি একটু ব্যবধিত ধরে একটা স্পর্শক অঙ্কন করেছো নতিমাত্রা বের করার জন্য। তাহলে এদিকে এক্স এর ভেরিয়েশন ডেল এক্স, আর ওয়াই এর ভেরিয়েশন ডেল ওয়াই। এখন এখান থেকে এখানে তো অনেকগুলো বিন্দু আছে, বাট তুমি তো এই পার্টিকুলারলি পি বিন্দুটাকে মিন করছো এক্স ওয়াই এর স্থানাঙ্কে, রাইট? সেটা কিভাবে বোঝাবে? দেখো, ডেল এক্স যত ছোটর দিকে যাবে ডেল ওয়াই তত ছোট হতে শুরু করবে। কল্পনা করো, করতে 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 একটা পয়েন্ট, মানে যার উইডথ নাই, ব্রেডথ নাই, হাইট নাই, কিচ্ছু নাই, বাট এক্সিস্টেন্স আছে। তার মানে ওই পয়েন্ট মিন করার মানে হচ্ছে ডেল এক্স টেন্স টু জিরো যখন বলবে, আলটিমেটলি ডেল ওয়াই এর ভেরিয়েশনটাও ডেল এক্স এর সাথে করেসপন্ডিংলি ছোট হতে হতে ওই পয়েন্টে চলে আসবে। তখন তুমি বলছো যে ওয়েন ডেল এক্স টেন্স টু জিরো, দেন ডেল ওয়াই বাই ডেল এক্স কে আমরা বলি ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ the rate of change of function with respect to x at this point, at a particular point. That means it has no breadth or no spread area. এটা কোনো ব্যাপ্তি নেই, কিন্তু অবশ্যই পার্টিকুলার একটা পয়েন্ট, একটা ভ্যালু আছে। থাকবে না, একটা কণা এভাবে মুভ করছে, তার প্রতিটা বিন্দুতে বিন্দুতে তার বেগের নতিমাত্রা চেঞ্জ হচ্ছে, তার অবস্থান কি বলে ডিস্টেন্স, তার দিকের পরিবর্তন হচ্ছে। তাহলে অবশ্যই এই বিন্দুতে তার একটা নতিমাত্রা থাকবে, কেন থাকবে না? এই ধরনের ফাংশনের ভেরিয়েশনকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, বা এইভাবে ডিফারেন্সিয়েশন বের করি যেখানে ভ্যারিং ফাংশন কাজ করে। কিন্তু এটা যদি স্ট্রেট লাইন হতো, আমার ডিফারেন্সিয়েশনের কোনো প্রয়োজন নাই, কারণ এর ঢাল এখানেও যায় এখানেও তাই, এখানে সব জায়গায় একই। সো রেট অফ চেঞ্জ যখন কনস্ট্যান্ট হয়, তখন আমরা সেখানে আমরা কোনো ডিফারেন্সিয়েশন বা কোনো টেন্টেটিভ রেঞ্জের কথায় আমরা প্রসঙ্গে যাই না। কিন্তু দেখো, এখানে ইনভার্স স্কোয়ার হিসাবে, তাহলে ওখানে যেমন ডেল এক্স টেন্স টু জিরো বলে আমি একটা পয়েন্ট বুঝিয়েছিলাম, এখানেও আর টেন্স টু ইনফিনিটি বলে আমি এমন একটা ডিস্টেন্স মিন করছি যেটা আসলে আমার হাত দিয়ে দেখানো বা আঙুল দিয়ে দেখানো সম্ভব না, কিন্তু থিমেটিক্যালি আমি এটা বলতে পারি। সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ টকিং অ্যাবাউট ইনফিনিটি। ক্লিয়ার? অর এক্ষেত্রে টেন্স টু জিরো, টেন্স টু জিরোর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আর টেন্স টু ইনফিনিটির ব্যাখ্যাটা হচ্ছে আমি যেটা বললাম সেটা। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? যদি না না স্যার। থাকে তাহলে আমরা পরের প্রসঙ্গে চলে যাই। তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে কারোর কোনো সমস্যা আছে? নেই আশা করি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে আমরা বুঝাই যে একটা পার্টিকুলার বিন্দুতে যদি একটা ইউনিট চার্জ আমরা প্লেস করি, সে ফর 1 কুলম্ব চার্জ, তাহলে তার উপরে কি পরিমাণ বল কাজ করবে সেটাকে আমরা বলি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। ফর এক্সাম্পল, কোন একটি বিন্দুতে তুমি কিউ পরিমাণ চার্জ রেখেছো, এবং সেই কারণে ওই ফিল্ডের, আমরা তো জানি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জ স্থাপন করলে ডেফিনেটলি তার উপর কিছু ফোর্স কাজ করবে। তাহলে ওই ওই বিন্দুতে তার উপর ফোর্স কাজ করছে এফ। সো পার ইউনিট চার্জে কতটুকু কাজ করবে? এফ বাই কিউ। দ্যাট মিনস পার ইউনিট চার্জে যে পরিমাণ বল কাজ করছে, দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট দ্যাট পয়েন্ট। মাথায় রাখতে হবে, একটি নির্দিষ্ট বিন্দুতে বলা হচ্ছে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে কিন্তু প্রাবল্য সমান নয়, কারণ ওই ফোর্সের মানটা নির্ভর করে দূরত্বের বর্গের উপর, ব্যস্তানুপাতে। তাহলে আমরা কখনোই এটা ধরবো না যে দুটো বিন্দু কোনো অন্য কোন একটি বিন্দু থেকে দুটো বিন্দু, মানে পরপর দুটো বিন্দু একই দূরত্বে আছে, এটা কিন্তু বলা যাবে না। পাশাপাশি একটা বিন্দু থেকে এমন দুটো বিন্দু তুমি নির্বাচন করতে পারো যারা পাশাপাশি অবস্থিত, বা কোন একটা সার্কেলের আর্কের উপর অবস্থিত। দে কুড বি অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট। কিন্তু একই স্ট্রেট লাইনের উপর পরপর দুটো বিন্দু কখনোই একই ডিস্টেন্সে থাকবে না। অতি ক্ষুদ্র পরিমাণ হলো তার ভেরিয়েশন। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এই কথাটা কি ক্লিয়ার হলো?
জি স্যার। এবার আসো তড়িৎ ফ্লাক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে কল্পনা করি যে একটা চার্জিত বস্তু আর একটা চার্জিত বস্তুর আহ পাশাপাশি থাকলে তখন যদি তারা বিপরীত ধর্মী হয় তারা পরস্পরকে আহ আকর্ষণ করবে এবং সে আকর্ষণের মাধ্যম হবে বলরেখা। ঠিক আছে? তো সে বলরেখাগুলো তো দেখা যায় না, তাহলে আমরা কিভাবে সেই জিনিসটাকে কল্পনা করি, তাই না? ফর এক্সাম্পল দেখো, মনে করো যে কোনো ধরনের একটি তল, চার্জটা এমন ভাবে আছে যে বলরেখাগুলো, আমি এই তলটা কল্পনা করেছি, এই তলের মধ্য দিয়ে এভাবে যাচ্ছে। এই তলের, ফর এক্সাম্পল দিস ইজ তলের ক্ষেত্রে বলতে। এখন মুশকিলটা হচ্ছে আমি যদি একটা পয়েন্ট কল্পনা করি যে ফিল্ডের এখানে ইয়ে কত, তা- তখন দেখলাম যে ধরো আমি এখানে ক্ষুদ্র একটি জায়গা কল্পনা করলাম, এটাকে কেন্দ্র করে আমি ছোট্ট একটি এরিয়া এলিমেন্ট কল্পনা করলাম। ফর এক্সাম্পল সেটা হচ্ছে ডি এ। তাহলে ডি এ এর যে ডিরেকশন হবে, ডিরেকশনটা হবে ঠিক এই তলের উপর লম্বের দিক বরাবর। এটাকে তুমি নাম দাও ডি এ ভেক্টরের ডিরেকশন সে এন, অর্থাৎ দিস ইজ দ্য ডিরেকশন অফ দিস এরিয়া এলিমেন্ট। আর তোমার যে ফিল্ড, সে ফিল্ডের ডিরেকশন হচ্ছে ফর এক্সাম্পল এরকম, এই বিন্দুতে, এই বিন্দুতে তোমার ফিল্ডের ডিরেকশন হচ্ছে এরকম। বোঝা গেল? তাহলে তোমার এরিয়া এলিমেন্টের উপর এটা যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে তোমার এরিয়া এলিমেন্টের উপর তার প্রজেকশন বা উপাংশ হচ্ছে ই কস থিটা। এটার মান হচ্ছে ই কস থিটা, কারণ ভূমি বাই অতিভুজ কস থিটা, ভূমি ইকুয়াল টু অতিভুজ কস থিটা, দিস ই কস থিটা। কেমন? তখন ফর এক্সাম্পল আমি ধরলাম যে এই ক্ষুদ্র এলিমেন্টের মধ্য দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স ডি ফাই ই হয়, তাহলে ডি ফাই ই হবে ওর বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশ ইন্টু এরিয়া ডি এ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে জিনিসটা? আবার একটু বললে ভালো হয়। অর্থাৎ এরিয়াকে আমরা, এরিয়া এলিমেন্টকে আমরা ভেক্টর কল্পনা যদি করি, তাহলে সেটা দিক হয় হচ্ছে ওই এরিয়ার উপরে ঠিক অঙ্কিত লম্ব, ওই তলের উপরে অঙ্কিত লম্ব বরাবর। কিন্তু ওই তলের মধ্য দিয়ে ফিল্ডটা তো লম্ব দিকে নাও যেতে পারে, তাই না? ফিল্ডটা তল লম্ব দিকে নাও যেতে পারে, যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকতে পারে। আমরা ধরে নিলাম সে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অর্থাৎ ই এর সাথে ডি এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে সত্যিকারের ডি এর ভেক্টরের উপর বা ডি এর দিকের উপর অথবা তলের উপর লম্ব দিক বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশ হচ্ছে বা তড়িৎ ক্ষেত্রের উপাংশ হচ্ছে এটা, অর্থাৎ ভূমি বাই অতিভুজ cos থিটা, ভূমি ইকুয়াল টু অতিভুজ cos থিটা, অর্থাৎ ই cos থিটা। সো ই cos থিটা হচ্ছে আমাদের ফিল্ডের উপাংশ। তাহলে এই ক্ষুদ্র তলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে ডি ফাই ই ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু, কারণ এর প্রত্যেক পয়েন্টেই কিন্তু আমি এই উপাংশটা পাচ্ছি। তাহলে এখানে অতি ক্ষুদ্র বোঝাতে আমি বুঝিয়েছি ডি এ,
কতগুলো পয়েন্ট আছে সেটা তো আমরা জানি না, কিন্তু পয়েন্ট যতগুলো থাক প্রত্যেকটা পয়েন্ট থেকে অঙ্কিত অভিলম্বের দিক কিন্তু একই দিকে, এবং এই তলের মধ্য দিয়ে ফিল্ডটা প্রতি বিন্দুতেই ঠিক থিটা অ্যাঙ্গেলই আছে। তাহলে তার উপাংশের পরিমাণ হচ্ছে ই কস থিটা উইদিন দিস এরিয়া, আর এরিয়া এলিমেন্ট বলতে পারো ক্ষুদ্র। তাহলে ফ্লাক্সের পরিমাণ হবে ই কস থিটা ইন্টু ডি এ। ক্লিয়ার? অর্থাৎ ই একটি ভেক্টর, ডি এও কিন্তু ভেক্টর। কিরকম ভেক্টর? ডি এ ভেক্টর মানে হচ্ছে, ডি এ ভেক্টর বা এরিয়া ভেক্টর এলিমেন্ট যখন তুমি বলবে, তাহলে তার উপরে যে নর্মাল ড্র করেছো এন, অর্থাৎ একক ভেক্টর, ইন্টু দিস, এটা বলি আমরা ডি এ মানে এন ডি এ। আর এটা হচ্ছে একক ভেক্টর যা ডি এ বা এরিয়া এলিমেন্টের দিক নির্দেশ করে। তাহলে এরিয়া এলিমেন্টকে আমি একটা ভেক্টর হিসেবে ট্রিট করলে বা এরিয়া ভেক্টর হিসেবে ট্রিট করলে তাকে আমরা এভাবে লিখতে পারি। এটা তোমরা ভেক্টরের মধ্যে পড়ে আসছো, স্টোকস থিওরাম, গস থিওরাম, গ্রিনস থিওরাম, এগুলো পড়েছো তোমরা। ভেক্টর এরিয়া এলিমেন্ট ভলিউম হয় না, ভলিউম তো ভলিউম করতে গেলে তো তার অনেকগুলো তল চলে আসে, তখন পার্টিকুলার কোনো ডিরেকশন বলা যায়, কিন্তু এরিয়ার জন্য বলা যায়, কারণ এরিয়া হচ্ছে জাস্ট একটি তল, এটা দ্বিমাত্রিক কনসেপ্ট। এখানে যদি আমি একটা অভিলম্ব ড্র করে এটা যদি এন বলি, তাহলে এই যে ডিএ বা ডিএস বলো, তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য এরিয়া এবং দিস ইজ দ্য ডিরেকশন। সো এটাকে তুমি বলতে পারো টোটাল এই জিনিসটাই হচ্ছে তোমার ভেক্টর ডিএস এর ডিরেকশন। সিমিলারলি দিস ইজ দ্য এরিয়া ভেক্টর। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার তাহলে বুঝতে দেখো পেরেছি। কোন মুহূর্তে কোন জিনিস, কতগুলো জিনিস তোমাকে সিকুয়েন্সিয়ালি ক্লিয়ার রাখতে হবে। তুমি যদি একজন গুড লার্নার হতে চাও, তাহলে তোমার সিকুয়েন্সিয়াল লার্নিং এর এটা এটা হচ্ছে একটা মানে চ্যানেল। বুঝতে পেরেছো? কোনো একটা জায়গায় ব্লক থাকলে আর প্রবাহিত হবে না। সো ফ্লো অফ নলেজ মাস্ট বি ফ্রি, দ্যাট মিনস টু সে অবস্টাকল ফ্রি। অবস্টাকল ফ্রি তখনই হবে যখন তুমি সিকুয়েন্সিয়ালি জিনিসগুলো তোমার ক্লিয়ার থাকবে। এখন দেখো তুমি পড়ছো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইলেকট্রোডাইনামিক্স, বাট সেখানে ভেক্টর চলে আসছে, ক্যালকুলাস চলে আসছে। দেখো এই যে ই কস থিটা ডি এ লিখেছো, তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, ই ডি এ কস থিটা, তার মানে হচ্ছে ই ডট ডি এ, এ ডট বি এর সূত্র দেখো, ই ডট ডি এ মানে ই ডি এ কস থিটা। তাহলে টোটাল ফ্লাক্স থ্রো দ্য সারফেস যদি আমি বলি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এভাবে কাউন্ট করে তার টোটাল ইন্টিগ্রাল করতে হবে, সারফেস ইন্টিগ্রাল ই ডট এ লিখেছি তো এই লিখে আসে, এটা তো দরকার নেই। এই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট। তুমি যদি এভারেজ হিসেবে লিখতে চাও, মানে গড়, আমরা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করেছি স্যার, গড় হলে কি বলবেন? তো গড় হলে আমি এরকম বলবো ফাই এ ইজ ইকুয়াল টু ই ইন্টু এরিয়া এ, অথবা ই ইজ ইকুয়াল টু ফ্লাক্স পার ইউনিট এরিয়া। তাহলে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ওই বিন্দু, অর্থাৎ ওই প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, ওটাই হচ্ছে ওই বিন্দু তড়িৎ প্রাবল্যের মান। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার, ক্লিয়ার। তো এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস, তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগে। এখন দেখো গৌস থিওরি। গৌস থিওরি হচ্ছে তোমার, এখানে আমি আরেকটা কথা বলি। এই যে যে আমরা ফ্লাক্সের পরিমাণটা আমরা বের করলাম না, এটা অ্যাকচুয়ালি এই যে ই ডট ডি এ বললাম, এটাকে কিন্তু আমরা মোট অভিলম্ব আবেশও বলতে পারি। মোট অবিলম্ব আবেশ কিরকম, আমরা যে কোনো একটা বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা লেংথের মধ্যে কি পরিমাণ আহ, তোমার তড়িৎ ফ্লাক্স অ্যাসোসিয়েটেড রয়েছে,
সেটা বের করতে চাই। তাহলে আমরা এক্ষেত্রে ফাই এর পরিবর্তে তখন লিখবো ডিএন, মোট অভিলম্ব আবেশ ডিএন। ডিএন ইজ ইকুয়াল টু আমরা লিখবো এইভাবে আর কি, ইন্টিগ্রেশন ই ডট ডিএস বা ডিএ যাই বলো না কেন, এইগুলো ব্যাপারটা। এগুলো তোমরা একটু, আজকে তো আমি জাস্ট বেসিক কিছু আলোচনা করছি, তোমরা বলতে পারো যে আজকে আমরা আমরা একেবারে সিকুয়েন্সিয়ালি যে পড়া শুরু করেছি সেরকমও না। আমরা কিছু রিলেটেড ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করছি যেটা আমাদের সামনে কাজে লাগবে এটা পড়ার জন্য। কিন্তু ইন ডেপথ তোমাদেরকেও কিন্তু সময় দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন। আমরা দুভাবে কাজ করে থাকি বা দুভাবে কাজ হয় সমাজে। একটা হচ্ছে দায়সারা ভাবে কাজ করা, কাজ হইলেই হলো, তার মধ্যে ভুলভাল থাকে। আর একটা হচ্ছে মন দিয়ে কাজটা করা, দ্যাট মিনস একটা কথা মনে রাখবে, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান অ্যাচিভ এ লট ইফ ইউ এনজয় ইউর ওয়ার্ক। অর্থাৎ তুমি যদি তোমার কাজের মধ্যে আনন্দ খুঁজে পাও, তাহলে তুমি তোমার ক্ষমতা অনুযায়ী বা তোমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ অর্জন করতে পারবে। বুঝতে পেরেছো? এটা সবসময় মাথায় রাখবে। আর একটা কথা আমি বলি যে কখনই কারোর সঙ্গে আহ, মানে কারোর অ্যাচিভমেন্টের সাথে নিজের অবস্থানকে তুলনা করে হতাশায় ভুগবে না, কেননা তুমি ওই প্রচেষ্টাটা তুমি করো নাই। আজকে যাকে তুমি দেখছো আহ, সেই মানে তার বর্তমান অবস্থানে থাকার জন্য সে যা করেছে তুমি পারবে না, বিষয়টা ওরকম নয়, তুমি আসলে প্রচেষ্টাটা করো নাই। সবসময় আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং কমিটমেন্টে আপোষ করা যাবে না। কমিটমেন্ট মাস্ট বি কনফাইন্ড, অনেক কমিটমেন্ট যেন কোনোভাবেই আমরা আপোষ না করি। এই যে দাগ পড়ছে, দাগ পড়লে তো মুশকিল। তো আমরা আরেকটা আরেকটা জিনিস একটু বলি, গস ল, গসের সূত্র। হ্যাঁ, গস ল বা গসের সূত্র। আমরা যেহেতু ফ্লাক্সের ব্যাপারে একটা ধারণা আমরা পেয়েছি বা অবিলম্ব আবেশের একটা ধারণা পেয়েছি, তো গস বলছেন যে কোনো বদ্ধ তলের পরিস্থিত তড়িৎ ক্ষেত্রের মোট যে অভিলম্ব আবেশ ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/এপসাইলন নট গুণ। এপসাইলন নট কথাটা বলা হয়েছে শূন্য মাধ্যম বোঝাতে। অর্থাৎ গস বলছেন যে ক্লোজড ইন্টিগ্রাল অ্যারাউন্ড এ ক্লোজড সারফেস বলা হয়েছে, বদ্ধ তল, বদ্ধ বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা। ক্লোজ সারফেসে তার ফিল্ড এবং এরিয়ার যে, ধরো এস লিখো তুমি, যে ইন্টিগ্রাল বা সমষ্টি, সেটা হচ্ছে ওই ফিল্ডের সাথে, সরি ওই সারফেসের সাথে রিলেটেড চার্জের পরিমাণ, ধরো কিউ, এর 1/এপসাইলন নট গুণ, অর্থাৎ Q/এপসাইলন নট। এটা হচ্ছে শূন্য মাধ্যম বোঝাতে আমরা কথাটা বলেছি। তো এটাকে আমরা একটু সুবিধাজনক ফর্মে লিখি, অনেক সময় এইভাবে লিখি, এপসাইলন নট ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ। এই হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল ফর্ম অফ গস ল। মনে থাকবে? এগুলো কেন আমি পড়াচ্ছি বা কেন পড়ছি আমরা, সেটাও কিন্তু একটু চিন্তার বিষয় বা জানার বিষয়। সেটা হলো কি, আমরা এখানে আর একটু জিনিস অ্যাডভান্স করে যাই, যদিও পরবর্তী ইয়ারের থার্ড ইয়ারের ক্লাস টাইম হয়ে গেছে, গতদিন তোমাদের জন্য ওদের ক্লাসটা নিতেই পারিনি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আলোচনা করতে করতে। যাই হোক, দেখো এখন কি লিখলাম আমরা, এপসাইলন নট ই ডট ডি। আচ্ছা, তোমার যদি চার্জের যদি ভলিউম ডিস্ট্রিবিউশন রো হয়, তাহলে ভলিউম এলিমেন্ট যদি ভি হয়, তাহলে ভলিউম ইন্টিগ্রাল অফ রো ডিভি মানে কি কিউ হবে না? টোটাল ভলিউম ইন্টিগ্রাল করলে যা টোটাল পেলাম সেটা কি হবে, জি কিউ। স্যার। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, সো এপসাইলন নট ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন অফ রো ডিভি। বলতে পারি রো হচ্ছে চার্জের তোমার কি ঘনত্ব, ওই তলের সাথে প্রতি একক আয়তনে যে চার্জ রিলেটেড সেটার ঘনত্ব আমি বলছি এটা। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার সারফেস ইন্টিগ্রাল, অর্থাৎ সারফেস ইন্টিগ্রাল বলতে তোমার ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, এটা এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল এবং ভলিউম ইন্টিগ্রালের
ট্রান্সফরমেশন রিলেশন, সেটা হবে ডাইভারজেন্স অফ ই ডিভি, ভলিউমেট্রিক্যাল। এটা তোমরা ভেক্টর অ্যানালিসিসে সারফেস ইন্টিগ্রাল এবং ভলিউম ইন্টিগ্রাল রিলেশন পড়েছো। আমরা এখন এখানে এটা অ্যাপ্লাই করবো। অর এপসাইলন নট integration of volume integration of divergence of E dV is equal to volume integration of rho dV। মজার ব্যাপারটা লক্ষ্য করো যে তুমি দুই পাশের ইন্টিগ্রেন্টকে যদি কম্পেয়ার করো, তাহলে আমরা পাচ্ছি এপসাইলন নট ইন্টু ডাইভারজেন্স অফ ই, যেহেতু দুটোই ভলিউম ইন্টিগ্রাল, ইজ ইকুয়াল টু রো। তাহলে আমরা গস ল এর ডিফারেন্সিয়াল ফর্মটা পাচ্ছি ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন নট। এটা আরেকটা ফর্ম। ঠিক ঠিক কিনা? জি কথা স্যার, বলতে হবে। ঠিক আছে স্যার। মজার জিনিস এগুলো দেখো, আমিও আরো অন্যভাবে লিখতে পারি চাইলে। কিরকম দেখো, আমরা জানি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল ইজ ইকুয়াল টু ফিল্ড। এগেইন দেখো, ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। সরি, গ্রেডিয়েন্ট তো ডট হয় না, গ্রেডিয়েন্ট তো ভি তো স্কেলার কোয়ান্টিটি, আই এম সরি, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে তাহলে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, কি পাচ্ছি তাহলে? ডাইভারজেন্স অফ মাইনাস gradient of v is equal to rho by epsilon naught, or তাহলে v তো স্কেলার কোয়ান্টিটি, মাইনাসটা আগে চলে আসুক, ডেল ডট ডেল v is equal to rho by epsilon naught, or মাইনাস ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার v is equal to rho by epsilon naught। তাহলে লিখতে পারি সুতরাং ডেল স্কোয়ার v পটেনশিয়াল, এটা কিন্তু স্কেলার পটেনশিয়াল, মনে রাখতে হবে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ইজ স্কেলার পটেনশিয়াল, so it's a scalar function also, মাইনাস রো বাই এপসাইলন নট। এটার একটা ফর্ম গস ল। ইফ দ্য সারফেস চার্জ ডেন্সিটি ইজ জিরো, কোন তলে যদি চার্জের কোনো বিন্যাস না থাকে, অর্থাৎ ইফ রো ইজ ইকুয়াল টু জিরো, দেন উই ক্যান রাইট ডেল স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু জিরো। এটাকে বলা হয় ল্যাপ্লাসেস ইকুয়েশন। আজকে আমার মনে হয় একদিনে এত বেশি ওভারডোজ দিলে ভালো লাগার জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে, আর দরকার নেই আজকে। তবে এগুলো খেলনার মতো, কিপ ইট ইন ইউর মাইন্ড, এগুলো জাস্ট খেলনার মতো। ইউ উইল জাস্ট হোল্ড ইউর পেন, স্টার্ট রাইটিং ফ্রম ইউর ব্রেইন। এখানে নোট করার কোনো প্রশ্নই আসে না। কি নোট করবে তুমি? কোনো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, লজিক্যাল সাবজেক্ট, নোট করার কি আছে? ইউ মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার conceptually, and definitely you must have to learn sequentially. Don't skip any of the topics. আগে যেমন বললাম, যেটা ফ্লো অফ নলেজ, দ্যাট মিনস streamline flow. If there is an obstacle or any gap or any defect, that will be just stopped there. তার মানে তোমাকে লাফায় লাফায় যেতে হবে, এটা কোনো স্বাভাবিক চলন নয়। হুম, এটা স্বতঃস্ফূর্ত হতে হবে, নলেজটা স্বতঃস্ফূর্ত হতে হবে। তো তোমাদের 2-1 মিনিট সময় দিলাম, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। এনাম বলো কিছু। স্যার, আচ্ছা, ক্লাসটা নিহার অসাধারণ দাস লাগলো স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার, আমাদের যে আগের যে কোর্সগুলো স্যার, ওগুলো স্যার কিভাবে সমন্বয় করবেন? হ্যাঁ, এটা, এই দুশ্চিন্তা তো আমার মাথায়, তুমি কেন দুশ্চিন্তা নিচ্ছ? না, ঠিক আছে ক্লাস স্যার। কেমন লাগলো তাই বলো। ক্লাস ক্লাসটা ভালো কেমন লেগেছে লাগলো? স্যার। অসাধারণ হ্যাঁ, লেগেছে স্যার, অসাধারণ লেগেছে। তারপরে নিহার দাস, ওকে মনে হয় নতুন দেখছি আজকে। নেহার দাস, নেহার দাস শুনতে পাচ্ছ?
স্যার ও হচ্ছে মেবি আমার মানে আমি বলছিলাম ও রেজিস্ট্রেশন করবে মেবি, এই জন্য স্যার প্রি ক্লাসটা করতেছে মেবি আজকে স্যার। না, ইটস ওকে, নো প্রবলেম, কোনো ব্যাপারই না। এটা আমি জিজ্ঞেস করছি ওকে কেমন লাগলো, জয়েন করেছে, শুরু থেকেই ছিল। নতুন নতুন স্যার মেবি বুঝতে পারতেছেন না। আনমিউট করে কথা বলতে পারবে, আনমিউট করতে পারো। আচ্ছা তৌহিদ, তোমার কিছু অপিনিয়ন থাকলে বলো। একটা নতুন সাবজেক্ট, প্রথম ক্লাস আসসালামু করলে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্লাক্সের বিষয়টা খুবই অনেক বোধগম্য লেগেছে আর কি। বইয়ের মধ্যে তো স্যার সচরাচর শুধুমাত্র যে জিনিসগুলো দেখা যায় তীর দ্বারা ফ্লাক্সের ডিরেকশন গুলো জাস্ট দেখায়, ভেতরের দিকে গমন করছে বা বাইরের থেকে বের হয়ে আসছে সার্ফেস থেকে, এরকম কয়েকটা কনসেপ্ট দিয়ে ফিনিশ করে দেওয়া হয়। এলাবোরেট এক্সপ্লেনেশনটা সুন্দর ছিল অনেক। ওকে, তারপর আর কে আছে? নেহার দাসকে তো জিজ্ঞেস করলাম, সে তো কিছু বললো না। নেহার দাস, শুনতে পাচ্ছ আমার কথা? আসুস কে? আসুস, আসুস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে শাখানের ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টে। তো আমি ভেরি আজকে গুড, আর কি নতুন ফ্রি ক্লাসে জয়েন হয়েছি আর কি আপনার ক্লাসটা দেখার জন্য। মোস্ট ওয়েলকাম। জি স্যার। আমি স্যার যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আগে কখনো এরকম স্যার ক্লাস করা হয় নাই, তো এমনিতে আপনার ক্লাসটা স্যার অনেক ভালো লাগছে, কারণ সচরাচর তো আমরা এভাবে বুঝতে পারি না বা অন্যান্য টিচাররা এভাবে কখনো বোঝায় না সুন্দর করে। তো আপনার ক্লাসটা স্যার যথেষ্ট ভালো লাগছে, বোঝানোর জিনিসটা কথাগুলো বুঝতে পারি সুন্দর করে স্যার। অনলাইনে ক্লাস হচ্ছে বলে কি কোনো, মানে অফলাইনের চেয়ে কি কোনো অংশে বা না না কোনো স্যার, পয়েন্ট এটা অফ? এটা স্যার সমস্যা না, যদি কারোর ইচ্ছা থাকে বোঝার। আপনি যতটুকু বোঝাচ্ছেন স্যার এটা ইনাফ। যদি কেউ একটু মনোযোগ দিয়ে আসলে বুঝতে জিনিসটা চায় এছাড়া ইনাফ। কনভেনিয়েন্ট না যে তোমার সামনে বোর্ডটা আছে, সবাই একসাথে বসে আছি, তারপরে স্যার সামনে বসে আছেন, বোর্ডটা সামনে আছে বা বইটা সামনে খোলা আছে, এটা অফলাইনের থেকে আমার কাছে আরো কনভেনিয়েন্ট মনে হয়। তুমি কি বলো? স্যার সেটা একটু, কিন্তু তারপরও স্যার ওভারঅল সবই ঠিক আছে স্যার। এখন যতটুকু ফ্যাসিলিটি এটাই তো স্যার ওইভাবে নিজেকে আঁকড়ে ধরে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবে? অনেকে তো আমার এক্সিস্টিং স্টুডেন্ট, ওদেরকে আর নতুন করে কি জিজ্ঞেস করবো? তারপর নতুন সাবজেক্টের ফার্স্ট লেকচার হিসেবে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। এবার ওপেন করে দিলাম মতামত। তিথি কিছু বলবে? তিথি? স্যার বরাবরের মতোই স্যার আপনার ক্লাসগুলো ভালো। আর ওই যে স্যার ফিজিক্স নিয়ে যতটা ভীতি ছিল স্যার এখন আর সেটা নাই, আলহামদুলিল্লাহ স্যার। আশা করি এই বলো একটা। বাকি তিনটা সাবজেক্টও স্যার ওই তিনটা সাবজেক্টের মতো স্যার ভালোভাবে কভার করতে পারবো। তো চেষ্টা করবোই, তোমাদেরকেও একটু মনোযোগী হতে হবে। কিন্তু স্যার তো আমার একটু লাস্টে ওই যে গ্যাপ পড়ে গেছে, এটা স্যার কভার করতে স্যার প্রবলেম হয়ে যাইতেছে। শাখান কি বেরিয়ে গেছে নাকি? শাখান? না স্যার, জি ও না আছে। স্যার। হ্যাঁ শাখান, তোমার কোনো মতামত থাকলে বলো। আহ, আমি যদি বলি স্যার, আসলে যে স্যার প্রথম থেকে স্যার আপনি যখন ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছিলেন স্যার, হুম। তো স্যার ওই যে আপনি বলছেন না যে স্যার ইনফিনিটি, যে স্যার আপনার একটা গ্রাফিক্যাল যে একটা রিপ্রেজেন্টেশন ছিল, তো স্যার আসলে এইভাবে পড়ি নাই। আমরা স্যার মুখস্থ করে আসছি যে একটা বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল নিয়ে তার প্রভাব বিদ্যমান থাকে। তো স্যার ওই যে কতটুকু অঞ্চল স্যার, এই প্রশ্নটা স্যার যদিও মাথায় ছিল, কিন্তু স্যার তার আনসার স্যার আপনি আজকে যেভাবে গ্রাফিক্যালি বুঝাইছেন স্যার, এটা আসলে আমি এই পর্যন্ত পাইনি স্যার। আর স্যার আসলে মানে এখন স্যার যে পর্যন্ত বুঝাইছেন, যেমন ফ্লাক্স যে জিনিসটা স্যার বুঝাইছেন, আহ ঠিক আছে স্যার, সংজ্ঞা পারতাম, সবকিছু পারতাম, কিন্তু স্যার এই যে একটা ভিজুয়ালাইজেশন যে একটা ব্যাপার আছে স্যার, তো মাইন্ডের মধ্যে আপনার এই বোঝানোর পরে স্যার এই টোটাল জিনিসটা স্যার মনে হচ্ছে যখন মধ্যে সামনে আসতেছে স্যার, যে স্যার আমার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারছি স্যার। তো স্যার ক্লাসটা আমার জন্য খুবই ইমপ্যাক্টফুল ছিল, এন্ড হোপ যদি স্যার এইভাবে কন্টিনিউ করতে পারি, তো স্যার খুবই ভালো করতে পারবো স্যার ইলেকট্রোডাইনামিক্স স্যার।
ইনশাল্লাহ অবশ্যই সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। এবং সেটার জন্য আমি যুদ্ধটা করছি আর কি, চেষ্টাটা করছি সেটার জন্য, যেন আমরা সবাই ভালো করতে পারি, যা সবার পারদর্শিতা যেন উন্মোচিত হয় জীবনের পথে, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে আজকে এখানে রাখছি, আগামীকাল আমরা রিলেটিভিটি অ্যান্ড কসমোলজির উপরে ফার্স্ট ক্লাসটা নিব। ঠিক আছে? এবার একজন হ্যালো, জিজ্ঞেস করেছিল যে স্যার নমস্কার স্যার। আগে, হ্যাঁ নিহার দাস, তোমাকে আমি কয়েকবার নক করেছি, বলো স্যার স্যার সরি কেমন স্যার, লাগলো আমি তোমার কাছে? একটু এই যে আনমিউট আমার ফোনটা একটু এই তো কাজ করছিল না স্যার, আনমিউট করতে চাইতেছি, আনমিউট হইতেছে না, হতে পারে, ওই হতে জন্য পারে। স্যার আমি সরি স্যার। বলছি প্রথম প্রথম লেকচার হিসেবে প্রথম দিনে তোমার ইলেকট্রোডিনামিক্স এর মতো একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, তো ফার্স্ট দিন তুমি তো বোধহয় আজকে প্রথম আসছো, তোমার কাছে জি কেমন স্যার, আমি লাগে? আজকে স্যার অনেক ভালো লাগছে স্যার, এইভাবে বুঝতে পেরেছো সবকিছু? ভেঙে ভেঙে বুঝে অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা সবাই শেখার চেষ্টা করব, আর আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। এভাবেই এভাবে এগিয়ে যাব আমরা, এবং বারবার একটা কথা বলছি, মনে রেখো, your future is not limited within your national university or somewhere else where you are staying now. এটা তোমাকে ভার্সেটাইল চিন্তা করতে হবে, এবং সেই কারণে তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু গেট ইউরসেলফ প্রিপেয়ার্ড ফেসিং দ্য ফাইনাল, হোয়াট টু সে, ফাইট উইথ ইউর ফিউচার। সেটা কি? তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, ভালো কিছু করবা, পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করবা, রিসার্চ করবা, অথবা জিআরই টোফেল করে বাইরে চলে যাবা, বা এলটিএস করে বাইরে চলে যাবা, পিএইচডি করবা স্কলারশিপ নিয়ে। এই স্বপ্নগুলো দেখতে হবে, আর এই স্বপ্নটা যত মানে বাস্তবায়ন করার কাছাকাছি চলে আসবে, ততই দেখবা যে তোমার মডিউল অফ প্র্যাকটিস, মডিউল অফ হোয়াট টু সে থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। আমি যতটুকু পারি সাপোর্ট দিতে থাকবোই আর কি। সবাই ভালো থেকো, শুভরাত্রি। আগামীকাল রিলেটিভিটি অ্যান্ড কসমোলজির ফার্স্ট ক্লাস হবে, ওটা ওপেন রাখবো সবার জন্য। আর আগ্রহীরা তো অবশ্যই খুব দ্রুত রেজিস্ট্রেশন গুলো করে ফেলবে, এটা আমি আহ্বান জানাবো। কেননা যতই দেরি করবা ততই তোমার লস, যদিও সব ক্লাস রেকর্ডেড থাকে, কিন্তু এই যে লাইভ ক্লাসে বসার যে একটা আনন্দ, এটাও কিন্তু কম না। বিশেষ করে এই পর্যায়ে এসে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অনার্স এসে লাইভ ক্লাস করা, স্যারের সঙ্গে সামনে বসে ক্লাস করা, আমি মনে করি এটা খুব এনজয়েবল একটা অনুভব। আচ্ছা, আর থার্ড হচ্ছে, এনাম জিজ্ঞেস করছিল যে স্যার আপনি কিভাবে বাকিগুলো সমন্বয় করবেন। সেটা হচ্ছে, এখন থেকে শনি সোম বুধ এই 3 দিন চলবে আমাদের, পরের 3টা যেটা শুরু করছি, আর মঙ্গল বুধ বৃহস্পতি, আমি ভুল বলেছি, শনি রবি সোম 3 দিন চলবে নতুন 3টা, আর মঙ্গল বুধ বৃহস্পতি চলবে পুরাতন 3টা। ক্লিয়ার? সিকোয়েন্স ক্লিয়ার স্যার। একই রকম থাকবে, সিকোয়েন্স একই রকম থাকবে। টাইম এরপরে পুরাতন 3টার বাকি সিলেবাস টাইম গুলো কি যেটা, সেমই থাকবে স্যার? হ্যাঁ টাইম সেম, যেখানে যতটুকু বাকিটার ইয়ে ছিল জাস্ট, আচ্ছা স্যার, তাহলে স্যার ফুলও ঠিক থাকবে। ওকে। হ্যাঁ সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। রাখছি তাহলে, শুভরাত্রি। ঠিক আছে শুভরাত্রি স্যার। স্যার, সবাই নমস্কার ভালো স্যার, থেকো, সবার কল্যাণ হোক, আগামীকাল দেখা শুভরাত্রি হবে। স্যার।